এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে চোখ রাখবো, ইডির রিপোর্টে স্তম্ভিত বিচারপতি অমৃতা সিনহা। যেমনটা জানা যাচ্ছে, ইডি আধিকারিকদের তীব্র ভৎসনা করেছেন বিচারপতি। আদালতের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সমস্ত ডিরেক্টর, সিইও সহ সংস্থার রেজিস্ট্রেশন, মৌ এবং এই সংস্থার সঙ্গে যুক্ত টলিউডের তারকাদের সম্পত্তির সমস্ত নথি রিপোর্ট আকারে সোমবার আদালতে জমা দেয় ইডি। কিন্তু সেই রিপোর্ট দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান বিচারপতি অমৃতা সিনহা। রিপোর্টে বেশিরভাগ তথ্যই জমা দিতে পারেনি ইডি, যা দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তীব্র ভৎসনা করেন বিচারপতি এবং তদন্তের গতি প্রকৃতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ইডির দেওয়া রিপোর্ট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বলতে 3টি জীবন বীমা দেখানো হয়েছে। রিপোর্টে অভিষেকের কোনো ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ নেই দেখে চরম বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তার বেতন তো ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে, অথচ আপনাদের রিপোর্টে কোনো উল্লেখ নেই। এইভাবে তদন্ত করছেন আপনারা? রিপোর্টে যা দেখিয়েছেন তার বাইরেও আরও অনেক কিছু লুকিয়ে আছে। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি এর আগের দিন ইডি যে রিপোর্টটি দাখিল করেছিলেন সেই রিপোর্টের সম্পর্কে তার কিছু মনে প্রশ্ন জাগে। তিনি সরাসরি ইডির আধিকারিককে প্রশ্ন করেন এবং বেশ কিছু অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন করেন। যেমন ধরুন, যে লিস্ট অফ অ্যাসেট দেওয়া হয়েছে তার সাপোর্টিং ডকুমেন্ট দেওয়া হয়নি বলে আদালত জানিয়েছেন। শুধু তাই নয়, একজন ডিরেক্টর যিনি এই কোম্পানিটি অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিটি যে সময় থেকে প্রতিষ্ঠা পেয়েছে সেই সময় থেকে তিনি ডিরেক্টর আছেন, তার সম্পত্তির ডিটেলস সম্পর্কে আদালত অ্যাডিকুয়েট তথ্য পাননি। শুধু তাই নয়, একটি ঠিকানা 188A হরিশ মুখার্জি রোড, সেই হরিশ মুখার্জি রোডে কে থাকেন, 188A হরিশ মুখার্জি রোডে কে থাকেন, সেই প্রপার্টি ডিটেলস কি, সেই সংক্রান্ত কোনো তথ্য আদালতের কাছে নেই। ফলে আদালত সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছেন। আদালত আগামী দিন ইভেন যিনি ইডির আধিকারিক ছিলেন তাকে জিজ্ঞাসা করেন যে তার আরও অ্যাসিস্ট্যান্স লাগবে কিনা। তার কারণ আদালতের মনে হয়েছে যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেই রিপোর্টে আরও অনেক সাপোর্টিভ ডকুমেন্ট থাকা উচিত ছিল। শুধু তাই নয়, আরও অনেক বেশি তথ্য থাকা উচিত ছিল। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 3টে লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে, আর কিচ্ছু ডিটেলস দেওয়া হয়নি। খুব স্বাভাবিকভাবেই আদালত প্রশ্ন করেছেন যে এর বাইরে কিছু নেই কিনা, বলছেন ইনভেস্টিগেশন চলছে। এখন খুব স্বাভাবিকভাবে একজন এমপি তার অন্য আজকের আমরা একটা জিনিস দেখলাম, যখন 188 হরিশ মুখার্জি রোডে কে থাকেন সেটা পর্যন্ত বলতে পারছেন না ইডি অফিসার। এটা কি ইন্টেনশনালি আপনার মনে হয়? দেখুন, প্রথমেই বলি, এই 188A হরিশ মুখার্জি রোডে ইডি নিজে সামন করেছেন অভিষেক ব্যানার্জিকে। সিআরআর যে অভিষেক ব্যানার্জি যে সিআরআর ফাইল করেছেন সেই সিআরআরের সেই কপি অ্যানেক্সড আছে। আমি বুঝতে পারলাম না যে কেন ইডি সেই তথ্যটাও দিতে পারছেন না। 188A হরিশ মুখার্জি রোডে কে থাকেন সেই তথ্য তো ইডির অবশ্যই দেওয়া উচিত ছিল, তার কারণ ইডি সেই ঠিকানায় সামন করেছেন। দেখুন, প্রথমেই বলি, এই তদন্ত আরও দ্রুততার সঙ্গে হওয়া উচিত, আমরা যেটা বারবার বলছি, এবং এই তদন্ত কোথাও একটা এসে থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে এখন পুরো রাজ্যের মানুষ, পুরো দেশের মানুষ বুঝতে পারছেন। 188A হরিশ মুখার্জি রোডে কে থাকেন গোটা রাজ্যের মানুষ জানে, গোটা দেশের মানুষ জানে। 188A হরিশ মুখার্জি রোডেই ইডি সামন করে, অথচ সেই ঠিকানায় কে থাকেন সেই প্রপার্টির ডিটেলস আদালত পাচ্ছে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক, একদমই হওয়া উচিত নয়। যদি দেখুন, লিপস অ্যান্ড বাউন্ডস ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত বলে ইডি প্রেস রিলিজে বলেছেন। তারপরে সেই লিপস অ্যান্ড বাউন্ডসের যারা ডিরেক্টর, ইভেন প্রতিষ্ঠার দিন থেকে যিনি ডিরেক্টর ছিলেন তার তথ্য, এই যে নির্দিষ্ট ঠিকানায় যে প্রপার্টি সেই তথ্য, একজন এমপি তার শুধুমাত্র 3টে ওই লাইফ ইন্স্যুরেন্স পলিসিস আছে বলে সেই তথ্য আদালতে দেওয়া হচ্ছে। আদালত নিজেই তো আজকে বলেছেন আদালত একেবারেই স্যাটিসফাইড নয়। দেখুন, আমি প্রথমেই বলি, এই যে তদন্ত যেহেতু কোর্ট মনিটর তদন্ত, সেই কোর্ট মনিটর তদন্তে কোর্ট স্যাটিসফাইড নয়। ফলে আমরা কিভাবে স্যাটিসফাইড হব? আমরা তো বারবার বলছি যে এই তদন্ত সঠিক দিকে নিয়ে যেতে হবে। এখন ইডিকে এই প্রশ্নের জবাব দিতে হবে এবং সেই জন্য ইডির যে আধিকারিক ছিলেন তাকে প্রশ্ন করেছেন যে আপনার আর ফার্দার অ্যাসিস্ট্যান্স লাগবে কিনা বা আপনি চাপ ফিল করছেন কিনা, সেই প্রশ্ন ইভেন আদালত করেছে। অতএব ইডিকে
এবং সিবিআইকে উভয় সংস্থাকে এসে এই তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করতে হবে এবং এই তদন্তে বুঝতে পারছে, গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে এই তদন্ত কোথায় যাওয়া উচিত। 188-এ হরিশ মুখার্জি রোডে কে থাকে সকলেই জানেন, অথচ ইডি জানেন না। ইডি সামন করছে অথচ ইডি জানেন না। এই জিনিস হতে পারে নাকি? তো যাই হোক না কেন, আদালতে আজকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করতেই হবে এবং যারা অপরাধী হবে, লিপস অ্যান্ড বাউন্স যদি ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত থাকে, লিপস অ্যান্ড বাউন্সের যে সমস্ত আধিকারিক, যে সমস্ত ডিরেক্টর বা যারাই যুক্ত থাকবেন, শুধুমাত্র এই সুজয় কৃষ্ণ ভদ্র, আজকে আদালত প্রশ্ন করেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি 2016 সাল পর্যন্ত ডিরেক্টর ছিলেন, অথচ আরেকজন ডিরেক্টর যিনি এখনও টিল ডেট ডিরেক্টর, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? তার সম্পত্তির ডিটেলস কোথায়? এই প্রশ্ন আদালত করেছেন। আমরা তো একই কথা বলছি যে এই কোম্পানির সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তিকে, তাদের প্রতিটি ব্যক্তিকে এই তদন্তের আওতাধীন করতে হবে, তাদের সমস্ত ডিটেলস আদালতে প্লেস করতে হবে এবং তাদের এই সম্পত্তি কোথা থেকে এলো, 188 হরিশ মুখার্জি রোডে কে থাকে এটি জানে না। বিচারপতি অমৃতা সিনহার আদালতের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সমস্ত ডিরেক্টর, সিইও সহ সংস্থার রেজিস্ট্রেশন, মৌ এবং এই সংস্থার সঙ্গে যুক্ত টলিউডের তারকাদের সম্পত্তির সমস্ত নথির রিপোর্ট আকারে সোমবার আদালতে জমা দেয় ইডি। কিন্তু সেই রিপোর্ট দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান বিচারপতি অমৃতা সিনহা। আর তারপরেই ইডির তদন্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যারা যুক্ত ছিল এবং যে সমস্ত টলিউডের অভিনেতা অভিনেত্রীরা জড়িত ছিল তাদের সম্পত্তির খতিয়ান আজকে আদালতে পেশ করে ইডি এবং তারপরেই ইডির এই রিপোর্ট দেখে স্তম্ভিত হয়ে যান বিচারপতি অমৃতা সিনহা এবং তদন্তের গতি প্রকৃতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এবং ইডির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বলতে মাত্র 3টি জীবন বীমা দেখানো হয়েছে। রিপোর্টে অভিষেকের কোনো ব্যাংক অ্যাকাউন্টেরও উল্লেখ করা হয়নি। চরম বিষয় প্রকাশ করেন বিচারপতি এটা দেখে যে রিপোর্টে এত অসঙ্গতি কেন, ইডির তদন্তের এত দীর্ঘসূত্রতার কারণ কি, এত ধীর গতিতে কেন চলছে তদন্ত, এত গাফিলতি কিসের, প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। রিমিক, যে আজ যে ইডি সম্পত্তির খতিয়ান পেশ করেছে আদালতে এবং সেই রিপোর্ট দেখে কিন্তু তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা এবং সেখানে দেখানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাত্র 3টি জীবন বীমা রয়েছে, কোনো ব্যাংক ডিটেলসও দেওয়া হয়নি, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও দেওয়া হয়নি। এ বিষয়ে বিস্তারিত কি জানতে পারছো? দেখো, আগের দিনই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা কিন্তু ইডিকে নির্দেশ দিয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্স যে সংস্থা, সেই সংস্থার যে সমস্ত ডিরেক্টর আছেন, সিইও আছেন, তাদের সমস্ত সম্পত্তির খতিয়ান এবং কোম্পানির সমস্ত সম্পত্তির খতিয়ান থেকে শুরু করে যারা এইখানকার কর্মী রয়েছেন তাদেরও সম্পত্তির খতিয়ান এবং টলিউডের যে সমস্ত তারকারা এই কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সম্পত্তির খতিয়ান, কোম্পানির রেজিস্ট্রেশন, মৌ, মেমোরান্ডাম অফ অ্যাকাউন্টস সমস্ত কিন্তু বিস্তারিতভাবে রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর সেই মতোই কিন্তু আজকে জাস্টিস সিনহার এজলাসে কিন্তু সেই রিপোর্ট জমা দেয় ইডি এবং সেই রিপোর্ট দেখে কিন্তু রীতিমতো তীব্র ভৎসনা করেন ইডির যে তদন্তকারী অফিসার রয়েছেন, আইও রয়েছেন। শুধু তাই নয়, এবং তদন্তের গতি প্রকৃতি নিয়েও তিনি প্রশ্ন করেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি, এই দুদিন আগেও কিন্তু ওএমআর সিট মামলাতেও কিন্তু এই একইভাবে কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায়ও কিন্তু ঠিক একইভাবে প্রশ্ন তুলেছিলেন। আজকেও কিন্তু সেই একই প্রশ্ন তুললেন ইডি তদন্তকারী অফিসারদের যোগ্যতা নিয়ে, তদন্তের গতি প্রকৃতি নিয়ে কিন্তু একই রকম প্রশ্ন তুলেছেন। যে রিপোর্টের দেওয়ার কথা ছিল, যে সমস্ত ডিরেক্টর রয়েছেন সেই সমস্ত ডিরেক্টরদের খতিয়ান, সেখানে কোনোভাবে কোনো উল্লেখ নেই। সংস্থার টোটাল ভ্যালুয়েশন, সম্পত্তির পরিমাণ কত, তার ভ্যালু কত, সেই সমস্ত নেই। একদম যে রিপোর্ট আজকে ইডি দিয়েছে আদালতে তার লাইন ধরে ধরে, একদম আমরা যেটা ছোটোবেলায় দেখছি স্কুলেতে টিচাররা যেমন খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে ধরে প্রশ্ন করতেন ছাত্রছাত্রীদের, আজকে ঠিক একইভাবে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু আদালতে উপস্থিত ইডির যে আইও তদন্তকারী অফিসার একদম তাদের রিপোর্ট ধরে তাদেরই একদম লাইন ধরে ধরে প্রশ্ন করেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই কোন প্রশ্নের কোনো উত্তর কিন্তু ইডির আধিকারিকদের ছিল না। সেখানে তারা যখন জিজ্ঞেস করা হচ্ছে যে রেজিস্ট্রেশন যখন সংস্থার হয়েছিল, এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার রেজিস্ট্রেশন, তখন সেখানে দেখানো হয়েছিল 2জন ডিরেক্টর রয়েছেন, তারপরে সেই সংখ্যাটা 3 হয় এবং বর্তমানে 6।
কিভাবে তাদের রেজিস্ট্রেশন হলো, যারা নতুন ডিরেক্টর হলো কিভাবে তাদের যোগদান হলো, তাদের সম্পত্তির খতিয়ান কত, তার কোনো উল্লেখ এই রিপোর্টে নেই। প্রথমে দেখানো হয়েছিল এই রিপোর্ট অনুযায়ী যে এই লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার যে রেজিস্ট্রেশনের ঠিকানা সেটা ছিল হচ্ছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা। সেই ঠিকানা বদল হয়, রেজিস্ট্রেশন হয় হচ্ছে 188A হরিশ মুখার্জি রোড, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যে ঠিকানায় বাস করেন সেই ঠিকানা। কেন এই ঠিকানা বদল হয়েছিল, রেজিস্ট্রেশনের পর কেন ঠিকানা বদল হয়েছে, এবং এই যে ঠিকানা রেজিস্ট্রেশনে দেখানো হয়েছিল সেটা কার নামে ঠিকানা, তার সম্পত্তির পরিমাণ কত, এখন যে ঠিকানা রয়েছে 188 হরিশ মুখার্জি স্ট্রিট, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির ঠিকানা, সেখানে তার সম্পত্তির পরিমাণ কত, কিভাবে রেজিস্ট্রেশন হয়েছে, কে কিনেছে। এছাড়াও এই লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার নামে একটি কোম্পানির কথা উল্লেখ করেছে, একটি ফ্যাক্টরির কথা উল্লেখ করা হয়েছে ইডির রিপোর্টে। সেই ফ্যাক্টরির জমি কিভাবে কেনা হয়েছে, কোথায় সেই এলাকা, যখন জিজ্ঞেস করা হয়েছে এই ফ্যাক্টরিটা কোথায়, ইডির রিপোর্টে নাকি শুধু লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এছাড়া কোনো ঠিকানা দেওয়া নেই। কেন ঠিকানা দেওয়া নেই সেই প্রশ্ন তুলেছে। ওয়েস্ট বেঙ্গল বলতে কি বোঝাতে চাইছেন? একটা তো যে সংস্থা যেখানে জমি কেনা হয়েছে ফ্যাক্টরির নামে, সেই সংস্থার তো ঠিকানা থাকবে, কার থেকে জমি কেনা হয়েছে, কত টাকায় জমি কেনা হয়েছে, কে জমি কিনেছে, তার কোনো খতিয়ান বিস্তারিত রিপোর্ট কিন্তু ইডি দিতে পারেনি, এবং সেই নিয়েই বিশ্বাস প্রকাশ করেছেন। এছাড়াও যেটা সবথেকে বড় কথা, যে সম্পত্তির খতিয়ান ইডির রিপোর্ট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও এই লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সিইও, তার যে সম্পত্তির খতিয়ান দেওয়া হয়েছে ইডির রিপোর্টে, সেই দেখেও রীতিমতো বিস্মিত হন বিচারপতি অমৃতা সিনহা। সেই রিপোর্টে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মাত্র 3টি LIC জীবন বীমা রয়েছে, এছাড়া তার কোনো সম্পত্তি নেই, কোনো সম্পত্তি দেখাতে পারেনি ইডি। সেই নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন জাস্টিস সিনহা। তিনি বলেন যে যার নামে আপনি দেখাচ্ছেন যে 3টি জীবন বীমা, তিনি তো একজন সাংসদ, রাজ্যে পার্লামেন্টের তিনি একজন সাংসদ, তিনি তো বেতন পান, তার কোনো স্যালারি অ্যাকাউন্ট নেই, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনারা তার কোনো হদিশ পাননি। তার উত্তরে ইডির যে আইও ছিলেন মিথিলেশ মিশ্র, তিনি বলেন হ্যাঁ তার অ্যাকাউন্ট রয়েছে। তাহলে সেই অ্যাকাউন্টের কথা কেন উল্লেখ করা হয়নি? যেটা জানা যাচ্ছে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে ইডিকে যে সম্পত্তির খতিয়ান দিয়েছিলেন তাতে নাকি শুধুমাত্র এই 3টি LIC পলিসির কথাই উল্লেখ ছিল, সেই জন্য তারা এই 3টে উল্লেখ করেছেন, এছাড়া কোনো কিছুর উল্লেখ করেননি। সেখানে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন যে একজন চিঠি দিয়ে তার সম্পত্তির খতিয়ান আপনাদের চিঠি দিয়ে জানালো আর আপনারা সেটাই বিশ্বাস করে নিলেন। তো মোটের ওপর বিচারপতি লাস্টে একই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই যে আপনারা রিপোর্ট জমা দিয়েছেন এই রিপোর্ট সম্পূর্ণ নয়, আপনারা আরও অনেক তথ্য গোপন করছেন আদালতের কাছে। আগের দিনও আমরা দেখেছি ওএমআর সিট মামলায় জাস্টিস গঙ্গোপাধ্যায় ঠিক একই প্রশ্ন তুলেছিলেন, CBI এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকেও বিচারপতি অমৃতা সিনহা কিন্তু একই প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে 18 মাস ধরে তদন্ত হচ্ছে, লিপস অ্যান্ড বাউন্সের 6 জন ডিরেক্টর, মাত্র সুজয় কৃষ্ণ ভদ্র একজনকে ছাড়া আর কাউকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? লতা বন্দ্যোপাধ্যায়, ওয়ান অফ দ্য ডিরেক্টর লিপস অ্যান্ড বাউন্স সংস্থা, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? তার নামে একটি প্রপার্টার ফার্ম রয়েছে, সেই ফার্মের কত ভ্যালুয়েশন, তার কত সম্পত্তির পরিমাণ, সেগুলো কেন তদন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি? বাকি 5 জন ডিরেক্টর, তাদের কেন এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি? 18 মাস ধরে তদন্ত চলছে, আপনারা কি করেছেন? 18 মাস পর আপনাদের তদন্তের নিটফল 0। আপনারা যেভাবে তদন্ত করছেন তাতে তো মনে হচ্ছে আপনারা ইচ্ছাকৃতভাবে এই তদন্তকে ডিলে করছেন, যাতে সমস্ত যে এভিডেন্স আপনারা জোগাড় করছেন সেগুলো যাতে কেউ নষ্ট করে দিতে পারে। আপনাদের সেরকমই উদ্দেশ্য বলে আমার মনে হচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। পাশাপাশি এরপরে তিনি যে আইও ছিলেন মিথিলেশ কুমার মিশ্র, তাকে জিজ্ঞেস করেন আপনাদের রিপোর্ট দেখে মনে হচ্ছে কোথাও গিয়ে আপনাদের কোনো একটা বাধার সামনে আপনারা আটকে যাচ্ছেন, সেই জন্য এগোতে পারছেন না। আপনারা কি ভয় পাচ্ছেন তদন্ত করতে, বা আপনি কি ক্লান্ত হয়ে পড়েছেন, এই তদন্ত থেকে অব্যাহতি চাইছেন? সেই প্রশ্ন করা হয়। বিচারপতি করেন যে ইডির যে আইও ছিলেন তিনি তখন বলেন আমার কাজের প্রচুর প্রেশার, অনেকগুলো কাজ একসঙ্গে করতে হয়। তখন বলেন কি তাহলে কি আপনার আরও আইও দরকার, আরও লোকবল দরকার? তখন তিনি বলেন হ্যাঁ আমার আরও কিছু আইও হলে ভালো হয় তদন্তের স্বার্থে, যারা আর্থিক দিকটা তদন্ত করে দেখবে। তখন তিনি বলেন যে ঠিক আছে, সেই লিস্ট কিন্তু ইডির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বলা হয়েছে যে আরও যাতে তাকে লোকবল দেওয়া হয় তদন্তের স্বার্থে। এবং এই প্রশ্ন আদালত আজকে বিচারপতি তুলেছেন যে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন? আমার এই রিপোর্ট দেখে মনে হচ্ছে আপনারা একটা জায়গার পর তদন্ত আটকে দিচ্ছেন, আপনারা কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছেন। যে রিপোর্ট আপনারা জমা দিয়েছেন সেই রিপোর্টে কিন্তু অনেক তথ্য গোপন করা হয়েছে, এর বাইরেও আরও
অনেক সম্পত্তি, অনেক কিছু রয়েছে। একজন সাংসদ, তার মাত্র 3টে LIC পলিসি, আর তার কোনো অ্যাকাউন্ট নেই, তার কোনো সম্পত্তি নেই, তাকে জিজ্ঞাসাবাদ আপনারা করেছেন। আর যারা ডিরেক্টর রয়েছে, CEO রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। পাশাপাশি যে লিপস অ্যান্ড বাউন্সের এই সংস্থার সঙ্গে যে সমস্ত টলিউড তারকাদের যুক্ত থাকার যে অভিযোগ করা হয়েছিল, ইডি বলেছিল, সেখানে রিপোর্টে কিন্তু একজন অভিনেতার নাম দেওয়া হয়েছে। সেই নিয়েও কিন্তু আজকে বিচারপতি অমৃতা সিনহা বিস্ময় প্রকাশ করেছেন যে একজন মাত্র, এতদিন ধরে তদন্ত করে একজন মাত্র তারকার নাম আপনারা জোগাড় করতে পেরেছেন, একজন, আর কেউ নেই। তাহলে ধরে নিতে হবে আপনাদের রিপোর্ট অনুযায়ী এই দুর্নীতির সঙ্গে আর কেউ যুক্ত নেই। তখন তারা বলেন যে হ্যাঁ, আরও অনেক নাম রয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ, আরও সময় সাপেক্ষ। তার বিচারপতি তখনও আবার বলেন যে এতদিন ধরে আপনারা তদন্ত করছেন, তাহলে আপনাদের তদন্ত কোথায় গিয়ে দাঁড়ালো? আদালতের দিকে, আদালতের নির্দেশে এই তদন্ত চলছে, আদালতের নজরদারিতেই তদন্ত চলছে। দুদিন পর তো সাধারণ মানুষ আদালতের দিকে প্রশ্ন তুলবে। এবার আপনারা যেভাবে তদন্ত করছেন, আপনাদের তদন্তের গতি প্রকৃতি যা, এবার তো মনে হচ্ছে আদালতকে রাস্তায় নেমে তদন্ত করতে হবে। আদালত নির্দেশ দিতে পারে, কিন্তু তদন্তের বিশেষজ্ঞ, তদন্তের এক্সপার্ট আপনারা, আপনাদের প্রশ্নমালা আমরা তৈরি করে দেবো, তারপর আপনারা সেই প্রশ্নগুলো করবেন। এটা কেন? আপনারা কেন এই আদালতের ঠিক করে দেওয়া প্রশ্নের অপেক্ষায় থাকছেন? কেন তার আগে আপনারা এই প্রশ্নগুলো আপনাদের মাথায় ঢুকছে না? কেন আপনারা সমস্ত ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করলেন না? আদালত তো পরিষ্কার নির্দেশ দিয়েছিল আগের দিনকে যে সমস্ত ডিরেক্টর, সমস্ত CEO সব প্রত্যেকের সম্পত্তির খতিয়ান জমা দিতে হবে, কোম্পানির রেজিস্ট্রেশন, তার তার MOA, তার সমস্ত বিস্তারিতভাবে জমা দিতে হবে। তারপরেও আপনারা এইরকম একটা রিপোর্ট কিভাবে জমা দিলেন যেখানে অর্ধেক তথ্য নেই? কোম্পানির রেজিস্ট্রেশন কার নামে, তার কি সম্পত্তি, কার থেকে জমি কেনা হয়েছিল, কত টাকায় সেই জমি কেনা হয়েছিল, প্রথমে কোম্পানির রেজিস্ট্রেশন যে ঠিকানায় ছিল, পরে সেই রেজিস্ট্রেশন পাল্টানো হয়েছে, কেন বদলানো হয়েছে, কিসের কারণে হয়েছে, সেই সঠিক পদ্ধতি মিলে সেই পরিবর্তন হয়েছে কিনা। যে সমস্ত ডিরেক্টররা জয়েন করেছেন তাদের একটা প্রক্রিয়া থাকে জয়েন করানোর, ডিরেক্টরদের, নতুন ডিরেক্টরদের, তাহলে তাদের কিভাবে জয়েন করানো হয়েছে, সেই প্রক্রিয়া কি মেনটেন করা হয়েছে, সেই তথ্য আপনারা কি খতিয়ে দেখেছেন? সেই সমস্ত কিছু কি আপনারা তদন্ত করে দেখেছেন? তার কোনো উত্তরই দিতে পারেনি ইডির অফিসার, ইডির IO। তাকে তিনি একটাই কথা বারবার বলেছেন যে আরও আমাদের সময় দরকার, এবং তাতেই বিচারপতি ক্ষুব্ধ হয়েছে এবং তাতেই তিনি সন্দেহ প্রকাশ করেছে। তারপরেই তিনি কিন্তু বলেছেন এই যে হাজার হাজার নিয়োগ প্রার্থী যারা বসে আছে, যোগ্য প্রার্থী বঞ্চিত, তারা তো আপনাদের দিকেই তাকিয়ে আছে, তারা তো অপেক্ষা করছে যে এই তদন্তের শেষ হবে। কিন্তু আপনারা যেভাবে তদন্ত করছেন সেই অন্ধকার কিন্তু শেষ হয়ে আলোর মুখ দেখবে বলে আবার মনে হচ্ছে না। গোটা তদন্তটাই এই 18 মাসে শূন্য। কোনো তদন্ত যেখানে আপনারা শুরু করেছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন, কোনো রকম তদন্তের অগ্রগতি হয়নি। তাই সেখানেই তিনি বিচারপতি প্রশ্ন তুলেছেন যে কোথাও একটা গিয়ে এই তদন্ত বাধা দেওয়া হচ্ছে, কোথাও গিয়ে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আটকে যাচ্ছে, তারা রিপোর্ট গোপন করছে, তারা তথ্য গোপন করছে, সম্পূর্ণ তথ্য তারা আদালতের কাছে দিচ্ছে না। যেটা আগের দিনে তুমি একটা কথা বারবার উঠে আসছে যে কোনো কিছু গোপন করা হচ্ছে, কোথাও গিয়ে তদন্ত আটকে যাচ্ছে, অযথা তদন্ত দীর্ঘ করার চেষ্টা চলছে। এর আগেও আমরা দেখেছি যে বিচারপতিদের কাছে বারংবার তারা ভৎসনার শিকার হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই যে গাফিলতি একটা দেখা যাচ্ছে তদন্তে, বা এই যে তদন্ত দীর্ঘ করার একটা প্রক্রিয়া, এটা কেন হচ্ছে বারবার, কি মনে করছো? সেই জায়গাতেই কিন্তু বিচারপতিরা প্রশ্ন তুলছেন, যেটা তোমায় বলছিলাম যে আগের দিন জাস্টিস গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে তার মনে হচ্ছে তার পর্যবেক্ষণ এই গতি প্রকৃতি, দুই তদন্তকারী সংস্থা ইডি CBI যে তদন্ত করছে তার গতি প্রকৃতি দেখে, এবং তারা যে রিপোর্ট দিচ্ছে এবং তারা যে CD জমা দিচ্ছে, অর্থাৎ কেস ডায়েরি জমা দিচ্ছে আদালতের কাছে, সেই দেখে তারও কিন্তু মনে হচ্ছে যে যারা কালপ্রিট, এই দুর্নীতিতে যারা কালপ্রিট, একদম কোট আনকোট যে শব্দ জাস্টিস গঙ্গোপাধ্যায় আগের দিন বলেছিলেন, কালপ্রিটদের সঙ্গে এই তদন্তকারী সংস্থার কিছু অফিসারের যোগ সাজস রয়েছে, হাতে হাত মিলিয়েছে। সেই কারণেই তারা কিন্তু এই তদন্তের ঢিলেবি, তথ্য গোপন করে যাওয়ার যে সন্দেহের তৈরি হচ্ছে, সেই প্রশ্নগুলোই কিন্তু আদালতে বারবার উঠছে। আগের দিনও দেখেছি, আজকেও কিন্তু জাস্টিস সিনহা কিন্তু ঠিক একই প্রশ্নগুলো, একই কথাগুলো কিন্তু বলছেন যে তদন্ত কোথাও কিন্তু দেরি করা হচ্ছে। তার মানে কি যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারীদের অফিসারদের হাতে এসে সেগুলো কি নষ্ট করে দেবার চিন্তাভাবনা রয়েছে, নাকি কাউকে আড়াল করার, কাউকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে, নাকি কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা হচ্ছে, কারোর দ্বারা কি তদন্ত কোথাও আটকে দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো তুলছেন। আর সেই কারণেই কিন্তু আজকে কড়া ভাষায় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু নির্দেশ দিয়েছেন যে আগামী 29 তারিখের মধ্যে এই সমস্ত বিস্তারিত রিপোর্ট যে
সম্পত্তির খতিয়ান সমস্ত ডিরেক্টরদের, সিইওদের, কারা এর সঙ্গে যুক্ত ছিল, যে সমস্ত টলিউড তারকাদের নাম জড়িত থাকছে তাদের সম্পত্তির খতিয়ান, কোম্পানির রেজিস্ট্রেশন, এই যে নাম ঠিকানা বদল হয়েছে, নতুন ডিরেক্টর জয়েন হয়েছে, তাদের জয়েনিং ঠিক প্রক্রিয়া মতো হয়েছে কিনা, রেজিস্ট্রেশন যেটা হয়েছে সেটা প্রক্রিয়া মেনে হয়েছে কিনা, তাদের সম্পত্তির খতিয়ান কেন এতদিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, সমস্ত ডিরেক্টর যারা রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের সমস্ত বিস্তারিত সম্পত্তির খতিয়ান দিতে হবে। তার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র 3টি এলআইসি পলিসি দেখানো হয়েছে আজকের রিপোর্টে, তারও সমস্ত সম্পত্তির খতিয়ান আগামী 29 তারিখের মধ্যে কিন্তু একদম বিচারপতির কাছে, আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা ইডিকে। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইডির রিপোর্টে স্তম্ভিত বিচারপতি অমৃতা সিনহা। ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে রীতিমতো এদিন আদালতে ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা এবং যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি এবং টলিউড তারকাদের সম্পত্তির নথি আজ আদালতের রিপোর্ট আকারে পেশ করে ইডি। আর সেই রিপোর্ট দেখেই ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিনহার। তিনি ইডির আধিকারিকদের বলেছেন যে যথেষ্ট সাপোর্টিং যে সমস্ত তথ্য বা ডকুমেন্ট সেগুলি জমা দেওয়া হয়নি এবং ইডির রিপোর্টে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি হিসাবে দেখানো হয়েছে 3টি জীবন বীমা, কোনো ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ পর্যন্ত করা হয়নি। এবং এখানেই বিচারপতি বলেছেন তিনি একজন সাংসদ, তার বেতন ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে, অথচ আপনাদের রিপোর্টে কোনো ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ নেই। আর এখানেই বিচারপতি মনে করছেন যে কোথাও গিয়ে আটকে যাচ্ছে তদন্ত, কোথাও গিয়ে দীর্ঘ করার চেষ্টা চলছে এই তদন্ত প্রক্রিয়া, অত্যন্ত ঢিমে তালে কাজ হচ্ছে। এই কারণেই আজ ইডিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা এবং এই মাসের আগামী 29 তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট পুনরায় পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।